নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন লৌকিক ভয়ের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা পাঠ করব জল পিশাচের গল্প। এদেরকে নিয়ে খুবই কম লেখা হয়েছে। রাশিয়াতে এদেরকে রুসালকা বলা হয়, ফ্রান্স আর জার্মানিতে এদেরকে নিক্সি বলে ডাকা হয়। কোনো কোনো জায়গায় এদেরকে জলের অপদেবী বলা হয়, আবার কোথাও কোথাও জলে ডুবে যাওয়া মৃত নারীর আত্মাদের সাথে এদেরকে জোড়া হয়। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প, জলপিশাচ। পুরনো মেট্রো সিনেমার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল রাহুল। তার সামনে দাঁড়িয়ে আছে বিশাল বড় একটা শ্যাওলায় ঢাকা অট্টালিকা। রাহুল যে কোনো চাকরি পাবে সেটা স্বপ্নেও ভাবেনি। পার্ক স্ট্রিটে এক পুরনো সিনেমা হলের নাইট গার্ডের কাজটা এমন কিছু ছিল না, তাও আজকাল চাকরির যা বাজার। তার প্রধান দায়িত্ব ছিল পরিত্যক্ত সিনেমা ও চারপাশের এলাকায় নজর রাখা। জায়গাটি কয়েক দশক ধরে কলকাতায় একটি জনপ্রিয় স্পট ছিল, যেখানে বাংলা হিন্দি ছবি দেখানো হতো। কিন্তু হঠাৎ একদিন কোনো কারণে 80-র দশকে এটি বন্ধ হয়ে যায়। তারপর আর এটাকে খোলা হয়নি। অবশ্য কেউ কেউ বলেছেন যে মালিক দেউলিয়া হয়ে গেছে। কেউ কেউ বলে যে সিনেমা হলটা ঠিক করার সময় নাকি কিছু দুর্ঘটনা ঘটেছিল। এমনকি কয়েকজন দাবি করেছেন যে জায়গাটা নাকি ভুতুড়ে। আপনি এসেছেন? মিস্টার শর্মার কণ্ঠে রাহুল লাফিয়ে উঠল। বৃদ্ধ লোকটি কাছে আসতেই হেসে উঠল। নার্ভাস দেখাচ্ছে আপনাকে। রাহুল সোজা হয়ে গেল। না স্যার, তেমন কিছু না। মিস্টার শর্মা মাথা নাড়লেন। তার অভিব্যক্তি গম্ভীর হয়ে গেল। ভালো, চলুন আপনাকে সব জায়গা দেখিয়ে। তারা বিল্ডিংয়ের চারপাশটা হেঁটে যাওয়ার সময় মিস্টার শর্মা রাহুলের দায়িত্ব ব্যাখ্যা করলেন। এখানে একটা করে টহল দেবেন, টর্চ লাইট আপনার সাথে থাকবে, আর এছাড়া সিকিউরিটি ক্যামেরার ফুটেজ আপনার কাছে সবসময়তেই থাকছে। কোনো অসুবিধা হলে যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন। আমার নাম্বার আপনার সিকিউরিটি অফিসে দেওয়া থাকবে। এছাড়া দ্বিতীয় তলা, তৃতীয় তলা আছে। দ্বিতীয় তলায় আপনার বাথরুম আছে, দরকার পড়লে ওখানে চলে যেতে পারেন। ঠিক আছে, আশা করি। হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছালো একটা লাল রঙের দরজার সামনে। একটা ভারী লোহার দরজা, যার চারিদিকে শেকল দিয়ে ঘেরা। এটা কিসের দরজা? এটা বেসমেন্টের দিকে যায়। একটা চাবি দিয়ে দরজাটা খুললেন মিস্টার শর্মা। একটা ভ্যাপসা পচা গন্ধ নাকে এসে লাগলো। দেখতেই পাচ্ছ পুরোপুরি জলমগ্ন হয়ে আছে নিচটা। এখানে এমনি যাওয়ার দরকার নেই, তাও বলে রাখলাম। রাহুল মাথা নাড়ল। যদিও লোকটার আকস্মিক সুরের পরিবর্তনে সে হতবাক হয়ে গেছে। তিনি রাহুলকে এক সেট চাবি আর একটা টর্চ লাইট দিলেন। ভালো, আপনার শিফট শুরু হবে রাত 10টায়। কোনো প্রশ্ন নেই আশা করি। রাহুল মাথা ঝাঁকালো। এরপর মিস্টার শর্মা তাকে চাকরিতে তার প্রথম রাতের জন্য প্রস্তুত করার জন্য ছেড়ে দিলেন। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে রাহুল সিনেমার প্রধান প্রবেশদ্বারের কাছে বানানো সিকিউরিটি রুমে গিয়ে বসল। সে তার ঘড়িতে দেখল 10টা বাজতে 10 মিনিট বাকি। প্রায় সময় হয়ে এসেছে তার প্রথম টহল শুরু করার জন্য। রাহুল ঠিক রাত 10টায় তার রাউন্ড শুরু করল। আশেপাশে রাস্তাঘাট শান্তই ছিল। মাত্র কয়েকজন লোক বাড়ি ফিরছিল। কয়েকটা গাড়ির আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। পুরনো সিনেমা হল নীরবে দাঁড়িয়েছিল। তার ভেতরটা অন্ধকার এবং খালি। বিল্ডিংয়ের চারপাশে হাঁটতে হাঁটতে রাহুলের কেমন যেন একটা অস্বস্তি অনুভব। চাকরিতে প্রথম দিন বলে কি এরকম লাগছে, নাকি আরও কোনো কারণ আছে? সে টহল শেষ করে এবং নিরাপত্তা অফিসে ফিরে আসে। বিশেষ কোনো কাজ নেই এবার। দু একবার সিসিটিভি ক্যামেরাগুলোর স্ক্রিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। রাত 2টো। সিকিউরিটি রুমে একা একা বসে ঝিমুনি লাগছিল রাহুলের। সে আরেকবার টহল দেওয়ার জন্য বেরোলো। রাতের অন্ধকারে এই ভগ্নস্তূপকে দেখে মায়া লাগছিল তার।
একসময় হয়তো বড় বড় তারকারা আসতো এখানে, আর এখন কিছুই নেই। হাঁটতে হাঁটতে সে টিকিট কাউন্টারের কাছে দাঁড়ালো রাহুল। ছোটবেলায় বাবা ওকে গ্রামের সিনেমা হলে সিনেমা দেখাতে নিয়ে গেছিল। এরমই এক টিকিট কাউন্টারের সামনে এসে বাবার সাথে হাত ধরে দাঁড়িয়েছিল সে। সেই সব দিন কি আর ফিরে আসবে? আবার কি সে বাবার হাত ধরে ঘুরতে যেতে পারবে? অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে রাহুল যেন চলে গেছিল ছোটবেলার সেই রঙিন স্মৃতিগুলোর মধ্যে। কিন্তু বেশিক্ষণ সেখানে থাকা গেল না। ফিরে আসতে হলো অন্ধকারময় সাদা কালো বাস্তব জগতে। খুব দূর থেকে একটি মেয়েলি কান্নার স্বর ভেসে আসছে। হ্যালো, রাহুল ডেকে উঠল। কেউ কি আছেন ওখানে? কান্নাটা হঠাৎ থেমে গেল। রাহুল তার ফ্ল্যাশ লাইট চারপাশে ঘোরালো, কিন্তু শ্যাওলা জমা দেওয়াল আর কিছু কালো কালো ছায়া ছাড়া কিছুই চোখে পড়ল না। জিনিসটাকে মনের ভুল ভেবে এগিয়ে চলে গেল সে। সিকিউরিটি রুমের দিকে যাওয়ার সময় হঠাৎ সে লক্ষ্য করল মেঝেতে জল পড়ে আছে। আশ্চর্য, এটা তো আগে ছিল না। কোথাও কোনো পাইপ লিক করলো নাকি? জলটা এলো কোথা থেকে? দেখার জন্য টর্চ লাইট নিয়ে অন্ধকার হলওয়ে দিয়ে এগুলো সে। কিছু দূর যাওয়ার পরেই সে নিজেকে বেসমেন্টের দরজার সামনে দেখতে পায়। ভিতর থেকে ভেসে আসছে পচা জলের গন্ধ। লাল রঙের দরজাটার গায়ে একটা চং ধরা তালা লাগানো। জলটা কি ভেতর থেকে আসছে নাকি? সে বুঝল না। দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলো ভেতরে। না, কিছুই তেমন দেখা গেল না। অন্ধকারে হঠাৎ মনে হলো যেন তার পাশ দিয়ে কেউ সরে গেল। রাহুল সেদিকে টর্চ ফেলে, কিন্তু কই, কেউ নেই। রাহুল চারিদিকে একবার টর্চের আলো ফেলল, কিন্তু কোথাও কেউ ছিল না। শুধু নোংরা কাঁচ আর ভেঙে যাওয়া কিছু টেবিল চেয়ার ছাড়া আশেপাশে কিছুই নেই। সে দ্রুত পায়ে সিকিউরিটি রুমে ফিরে আসে। তার সারা গা ঘামে ভেজা। সিকিউরিটি রুমে ফিরে আসার পর বসে থাকতে থাকতে রাহুলের ঝিমুনি এসেছে। ঘুম ভাঙে মিস্টার শর্মার ডাকে। রাহুল, কি হলো? ওঠো। রাহুল উঠে নিজেকে সামনে নিল। আরে না না, একটু চোখ লেগে গেছিল। উঠে পড়ো, সকাল হয়ে গেছে। সারা রাত কি এভাবেই কাটিয়েছ নাকি? না, ওই শেষ রাতের দিকে একটু চোখ লেগে গেছিল। ভালো, এখন বাড়ি যাও। আবার সন্ধ্যেবেলায় দেখা হবে, কেমন? রাহুল নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ল। পরের দিন বিকেলে রাহুল ঘুম থেকে উঠে নিজের জিনিসপত্র গোছাতে আরম্ভ করল। আজকে মেট্রো সিনেমায় তার দ্বিতীয় রাত। সে নিজের জামা কাপড় পরে বেরিয়ে পড়ল। রাহুল যখন পার্ক স্ট্রিটে পৌঁছাল তখন সূর্য সবে অস্ত যেতে শুরু করেছে। পুরনো মেট্রো সিনেমা স্মলান আলোতে যেন আরও বেশি রহস্যময় লাগছিল। মিস্টার শর্মা বেরোনোর আগে তার হাতে চাবির গোছা দিয়ে চলে গেলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে রাহুল দরজা খুলে ভেতরে ঢুকল। ভাগা অন্ধকার লবিটা যেন তাকে গিলতে আসছে। দেওয়ালে ঝুলছে পুরনো 80-র দশকের ছিঁড়ে যাওয়া পোস্টার। ফাঁকা খাবারের দোকানগুলো অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়েছিল। ঘুরতে ঘুরতে সে একটা সিনেমা হলের ভেতর ঢুকল। ভাঙাচোরা চেয়ারে ভর্তি একটা প্রকাণ্ড অন্ধকার গহ্বর যেন রাহুলের জন্য দাঁড়িয়েছিল। একটা পচা জলের গন্ধ এসে নাকে লাগলো রাহুলের। যখন থেকে এসেছে তখন থেকে গন্ধটা তার নাকে লাগছে। সে টর্চের আলো ফেললো একবার চারিদিকে। রংচটা দেওয়াল আর একটা ছেঁড়া সিনেমার পর্দা ছাড়া তেমন কিছুই চোখে পড়ল না তার। জায়গাটা ওর মনের মধ্যে একটা অজানা অস্বস্তি জাগিয়ে তুলছে। একসময় মানুষের ভিড় উপচে পড়তো এখানে, বড় বড় তারকারা আসতো এখানে, আর এখন কি অবস্থা হয়েছে। তখনই রাহুলের কানে এলো একটি শব্দ, ক্ষীণ একটা শব্দ, যেন কোথাও কোনো জলের কল খুলে দেওয়া হয়েছে। রাহুল সিনেমা হল থেকে বেরিয়ে এসে আওয়াজের উৎস খুঁজতে লাগলো। চারিদিকে আনাচে কানাচে খুঁজেও সে জল পড়ার শব্দের উৎস খুঁজে পেল না।
রাহুলের অস্বস্তি ক্রমে বাড়তে থাকলো। জল পড়ার আওয়াজটাও হুট করে যেমন শুরু হয়েছিল তেমনই থেমে গেল। রাহুল ভাবল, পুরো জিনিসটাই কি তাহলে সে কল্পনা করল? এভাবে রাত জাগার অভ্যাস নেই রাহুলের। মাঝে মাঝে শরীর খারাপ লাগছে তার, খাবারও হজম হচ্ছে না আজকাল ঠিক করে। এখন কি তবে ভুলভাল দেখাও আরম্ভ করলো? নিজের মাথা চুলকে নিয়ে ফিরে আসলো সিকিউরিটি অফিসার দিকে। সময় কাটানোর জন্য সামনে রাখা সিকিউরিটির ক্যামেরাগুলো অন করলো। সেগুলো দেখতে দেখতে কখন যে চোখ লেগে গেছিল তার সেটাও খেয়ালই করেনি। চোখ যখন খুলল তখন 3টে বাজতে যায়। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে লবির কাছের ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে। নিজের ঘুম চোখ কাটানোর জন্য ফ্লাস্ক থেকে 1 কাপ গরম কফি খেয়ে রাহুল বেরোলো অন্ধকারে ঢাকা লবির দিকে। সেখানে পৌঁছে সিঁড়ি লাগিয়ে ক্যামেরাটা ঠিক করতে যাবে, তখনই একটা জিনিস থেকে চমকে উঠল রাহুল। ধুলো পড়ার দেওয়ালে একটা স্পষ্ট হাতের ছাপ। এটা কি রাহুলের? না, রাহুলের থেকে হাতটা অনেকটা বড়, আর ছাপটা পুরনো নয়, নতুন। তবে কি এখানে কেউ ঢুকেছে? সে টর্চের আলো জ্বেলে হাতের ছাপটার কাছে গেল। সেটার ওপর বিন্দু বিন্দু জলের ফোঁটা এখনো লেগে আছে। পরক্ষণে কানে ভেসে এলো ভারী কিছু জলে পড়ার শব্দ। রাহুল চমকে গিয়ে পড়ে গেল ধুলো ভরা মেঝেতে। সে দৌড়ে গিয়ে সিকিউরিটি রুমে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে মিস্টার শর্মা এসে উপস্থিত হন। কি ব্যাপার রাহুল, চোখ যেন কেমন দেখাচ্ছে তোমার? ও, আমার শরীর খারাপ লাগছে জানেন তো, আমি বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি বাড়ি যাও। পরের রাত আবার রাহুল ফিরে এলো তার নাইট গার্ড ইউনিফর্ম পরে। রাতের প্রথম 2বার টহল দিল, কিন্তু আজকে কোনো আওয়াজ বা কোনো অলৌকিক কিছু তার চোখে পড়ল না। তবে হ্যাঁ, সিনেমা হলের ভেতরে একটা ভ্যাপসা আবহাওয়া, যার জন্য একটা স্বাভাবিক অস্বস্তি ছিল রাহুলের। রাত তখন 12টা। হঠাৎ রাহুলের খুব জোর বাথরুম লাগলো। সে টর্চ হাতে নিয়ে বেরোলো বাথরুমের উদ্দেশ্যে। বাথরুমটা দোতলায়, প্রজেকশন রুমের কাছে। অন্ধকারের সিঁড়ি বেয়ে উঠতেই বাথরুমের দরজাটা চোখে পড়ল তার। বাথরুমের দরজা খুলতেই একটা উগ্র গন্ধ এসে নাকে লাগলো। কোথাও কোনো ইঁদুর বা কিছু মরেছে হয়তো। রাহুল নিজের কাজ করে বেসিনের কাছে হাত ধুতে গেল। তার সামনে ঝোলানো ছিল একটা ভাঙা রংচটা আয়না। হাত ধুতে গিয়ে আয়নায় চোখ পড়তেই দেখে তার পিছনের কমোডের দরজাটা আপনা থেকেই খুলে যাচ্ছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে একটি বিভৎস কালো ছায়ামূর্তি। রাহুল আর এক মুহূর্ত সময় নষ্ট না করে টর্চ হাতে বেরিয়ে আসে ওখান থেকে। তখনই পিছন থেকে একটা আওয়াজ পেল রাহুল। পিছনে ঘুরতেই দেখতে পায় অন্ধকার হলো এটাকে। কিছুক্ষণ আগে এতটা তো অন্ধকার ছিল না, তাহলে হুট করে কি হলো? একটা ভেজা পায়ের শব্দ ভেসে আসছে ওই অন্ধকারের মধ্যে থেকে। না, রাহুলের আর সাহস নেই যে টর্চ ফেলে দেখবে আওয়াজের উৎসটাকে। নিজের সর্বশক্তি প্রয়োগ করে সিঁড়ি থেকে ছুটল রাহুল। চোখ খুলে দেখে এখনো সিকিউরিটি রুমেই বসে আছে সে। ফুটেজ দেখতে দেখতেই চোখ লেগে গেছিল তার। সে আরেকবার ক্যামেরাগুলো দেখল। না, কোনো অদ্ভুত কিছু নেই। বাকি রাতটায় কিছুই তেমন ঘটল না। ভোরের দিকে যখন মিস্টার শর্মা এলেন, তখন বেরোনোর সময় শুধু হাতের কাছে একটা লম্বা চুল এসে লাগলো। রাহুল জিনিসটাকে অত পাত্তা দিল না। পরের দিন রাহুল ছুটি নিল। বাড়ি ফিরে সারা সকাল ঘুমিয়ে দুপুরবেলায় কাছের একটা সাইবার ক্যাফেতে গিয়ে মেট্রো সিনেমা নিয়ে গুগল সার্চ করা শুরু করল রাহুল। প্রথমে যেগুলো তার সামনে এলো সেগুলো খুবই স্বাভাবিক কিছু তথ্য। এটা কবে বানানো হয়েছিল, কার মালিকানা ছিল, সেখানে কোন কোন চলচ্চিত্র প্রিমিয়ার হয়েছে। কিন্তু তারপরেই তার চোখে পড়ল একটা পুরনো সংবাদপত্রের নিউজ আর্টিকেলের। 1980 সালে একটি নিবন্ধে মেট্রো সিনেমায় একটি মর্মান্তিক দুর্ঘটনার বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধেবেলায় স্ক্রিনিংয়ের সময় একটি বড় জলের পাইপ ফেটে গিয়েছিল,
যা বাড়িটার নিচের 2 তলা জলে ভাসিয়ে দেয়। সিনেমা হল মুহূর্তের মধ্যে খালি করে দেওয়া হয়েছিল এবং কেউ নিহত হয়নি, কিন্তু ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছিল। মালিকরা মেরামতের জন্য মেট্রোটাকে বন্ধ করতে বাধ্য হয়েছিল, কিন্তু কোনো কারণে মেরামত আর হয়ে ওঠেনি। এখানে তো লেখা কেউ মারা যায়নি, তবে মেট্রো সিনেমাতে যে এতদিন একটি অশরীরী অনুভূতি ও টের পেয়েছে, সেটা কি পুরোটাই ওর মনের ভুল? হাজার খুঁজেও অস্বাভাবিক কিছু রাহুলের চোখে পড়ল না। হঠাৎ কি মনে হতে সে খোঁজ করল দুর্ঘটনার দিন কোন সিনেমাটা চলছিল ওখানে। একটা আর্টিকেল খুঁজে পেল সে ইন্টারনেটে। সেখানে বলছে দুর্ঘটনার দিন মেট্রো সিনেমায় একটি বিশেষ স্ক্রিনিং ছিল। রাহুলের কৌতূহল বাড়ল। কিছু খোঁজাখুঁজির পর সে ঘটনার সম্পর্কে একটি পুরনো বিনোদন ম্যাগাজিনের নিবন্ধ খুঁজে পেল। সেদিন ছিল সিনেমার চাঁদনি রাতের প্রিমিয়ার, পালক সেনগুপ্তার সবচেয়ে হিট ছবি। রাহুল আরও পড়তে পড়তে তার চোখ বড় হয়ে গেল। পালক সেনগুপ্তা শুধু সিনেমার তারকাই ছিলেন না, তিনি মেট্রো সিনেমার মালিক বনবিহারী সেনগুপ্তার স্ত্রীও ছিলেন। এটা কাকতালীয় হতে পারে না, রাহুল মনে মনে বিড়বিড় করল। সে সেনগুপ্তাদের সম্পর্কে আরও তথ্যের সন্ধান করতে লাগল। সিনেমা হলের সেই ঘটনার পর থেকে পালক সেনগুপ্তা আর ছবি করা বন্ধ করে দেয়। বনবিহারীবাবুও সিনেমা হলটি বন্ধ করিয়ে দেন। পালক আর কোনো ছবিতে অভিনয় করেননি এবং বনবিহারীও তার বেশিরভাগ ব্যবসা বিক্রি করে দেন। রাহুল যতই পড়ছিল ততই বিভ্রান্ত হলো। কেন একজন সফল অভিনেত্রী এবং একজন ধনী ব্যবসায়ী হঠাৎ এক দুর্ঘটনার পর অবসর নেবেন? আর কেন 1980-র পর তাদের সম্পর্কে এত কম তথ্য ছিল? রাহুল তার চেয়ারের পিছনে হেলান দিল। বারবার তার কেন মনে হচ্ছে কিছু একটা আছে যা তার চোখে ধরা পড়ছে না। 1980 সালের সেই রাতে কি ঘটেছিল? সেনগুপ্তারা কেন নিখোঁজ হলেন? আর সিনেমা হলের ভেতরে সেই অশরীরী অস্তিত্বটাই বা কার? নেট ঘেটে সে বনবিহারীদের বর্তমান বাড়ির খোঁজ পেল। নিউ টাউনের একটু ভেতরে একটা ছোট্ট বাগান বাড়িতে থাকে তারা। রাহুল ভেবে নিল সে এবার কি করবে। বিকেলবেলার দিকে নিউ টাউনের দোতলা বাগান বাড়িটার সামনে এসে দাঁড়ালো সে। একটা দীর্ঘশ্বাস ফেলে দরজার কলিং বেলটা বাজালো। কিছুক্ষণ পর দরজা খুলেও পাশে দাঁড়ালো একজন মাঝবয়সী ভদ্রলোক। বলুন, কাকে লাগবে? রাহুল নিজের পরিচয় দিয়ে বলল যে মেট্রো সিনেমার ইতিহাস নিয়ে একটা বই লিখছে, সেই সংক্রান্তে এখানে তার আসা। ভদ্রলোকটি রাহুলকে একবার ভালোভাবে দেখে নিল। মেট্রো, বহু বছর হয়ে গেছে কেউ সেই জায়গা নিয়ে কথা জিজ্ঞেস করেছে। আসুন আসুন, ভেতরে আসুন। বাড়ির ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালের বিভিন্ন জায়গায় পালক সেনগুপ্ত এবং তার স্বামীর বিভিন্ন ছবি লাগানো ছিল। ওটা আমার মা, সে আস্তে করে বলল। পালক সেনগুপ্ত? আমি অর্ণব সেনগুপ্ত, তার ছেলে। রাহুল অবাক। তিনি বনবিহারী সেনগুপ্তর সাথে দেখা করবেন বলে আশা করেছিলেন। তার ছেলে যে থাকবে সেটা সে ভাবেনি। আপনার বাবা বাড়িতে আছেন? সে জিজ্ঞেস করে। অর্ণব মাথা নাড়ল। কয়েক বছর আগেই আমার বাবা মারা গেছে। সেনগুপ্তা পরিবারে এখন শুধু আমি বাকি। তারা বাইরের ঘরে বসল। পালকের ছবি, প্রত্যেকটা দেওয়ালে পালকের প্রচুর ছবি। ছবিগুলোর থেকে যেন চোখ সরাতে পারছে না রাহুল। ঘরের চারদিকে যেভাবে পালকের ছবি সাজানো, দেখে মনে হচ্ছে যেন সব দিক দিয়েই রাহুলের ওপরই নজর রাখছে সে। মিস্টার সেনগুপ্ত, রাহুল শুরু করল, আমি বিশেষভাবে আগ্রহী 1980 সালের মেট্রো সিনেমায় ঠিক কী ঘটেছিল। অর্ণব এক গ্লাস জল খেয়ে বলল, আসলে তখন আমি খুবই ছোট ছিলাম। আমি, মা, বাবা আর মাসি আমরা সবাই সিনেমা দেখতে গেছিলাম। মাসি আর বাবা বাইরে ছিল। কিছুক্ষণ পর, দাঁড়ান দাঁড়ান, আপনার মাসি মানে পালক সেনগুপ্তার কোনো বোনও ছিল? হ্যাঁ, মারা যমজ বোন ছিল। মাসির নাম মেহেক। উনি বিয়ে করেননি, আমার মায়ের মতনই ছিলেন।
আমাকে বলাই হতো আমার দুই মা। উনি কোথায়? সে তো সেই রাতেই নাকি বিদেশে চলে যায়। রাহুল চুপ করে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আচ্ছা, আপনারা কখনো কিছু অদ্ভুত অনুভব করেছেন সেখানে? আমি খুব একটা ওখানে যাই না, তাই সেরম কিছুই অনুভব করিনি। আচ্ছা, আমাকে একটু মার্জনা করবেন, রান্নাঘরে কিছু কাজ আছে। আপনি বসুন। এই বলে অর্ণব উঠে ভেতরে গেল। রাহুল উঠে গিয়ে ছবিগুলো দেখতে লাগল। হঠাৎ একটা পচা জলের গন্ধ এসে নাকে লাগলো তার। কোথা থেকে আসছে এই গন্ধটা? চোখের সামনের দৃশ্য যেন ঝাপসা হয়ে আসছে রাহুলের। দু একবার চোখ রগড়ানোর পরই সে যা দেখলো তাতে রীতিমতো চমকে গেল। কোথায় সেই আলো ঝলমলে বসার ঘর? কোথায় দেওয়াল ভর্তি পালক সেনগুপ্তর ছবি? সে দাঁড়িয়ে আছে মেট্রো সিনেমার একটি অন্ধকার ঘরে। চারিদিকে ছেঁড়া পোস্টার। পালক সেনগুপ্তার একটা পুরনো সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়েছিল সে, যার ওপর শ্যাওলা জন্মেছে জায়গায় জায়গায়। ও এখানে কিভাবে এলো? সব কিছুই কি তাদের স্বপ্ন ছিল? এসব হচ্ছে কি ওর সাথে? হঠাৎ কানে এলো একটা মেয়েলি কণ্ঠের গান। রাহুল চেয়েও সেটাকে উপেক্ষা করতে পারল না। কোনো অজানা শক্তিতে মন্ত্রমুগ্ধের মতো যেন টেনে নিয়ে যাচ্ছে তাকে। বেসমেন্টের দরজার কাছে এখন সে দাঁড়িয়েছিল। দরজাটা আপনা থেকেই খুলে গেল। নাকে এসে লাগলো একটা উগ্র পচা গন্ধ। সে একে একে বেসমেন্টের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো, এক অন্ধকার গহ্বরের ভেতর। নিচ থেকে জলের শব্দ আসছে, কি যেন নড়াচড়া করছে জলের মধ্যে। আধো অন্ধকারে ধীরে ধীরে স্পষ্ট হয়ে আসলো একটি নারী মূর্তি। রাহুল চেনে, পালক সেনগুপ্ত। জলের মাঝে একটি ভেজা কালো শাড়িতে অপূর্ব লাগছে তাকে। চোখে গাঢ় কাজল, ঠোঁটে লিপস্টিক। রাহুল যেন নিজেকে থামাতে পারছে না। ভেজা শাড়িটা দেহের প্রত্যেকটি ভাঁজ ফুটিয়ে তুলছে। রাহুল মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যাচ্ছে তার দিকে। হঠাৎ কেমন যেন একটা অস্বস্তি অনুভব করল রাহুল। সে নিঃশ্বাস নিতে পারছে না। তখনই সে টের পেল সে এখন জলের তলায়। হাত পা ছোড়ার চেষ্টা করল। তার গায়ের সঙ্গে সেই মুহূর্তে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে একটি ফুলে যাওয়া বিভৎস মৃতদেহ। অন্ধকার জলের মধ্যে সেই পচা গলা মুখ, তার ফুলে যাওয়া দেহ দেখে রাহুল সেই মুহূর্তে আটকে উঠল। কিন্তু জলের মধ্যে কিছুই করতে পারছে না সে। সে মৃতদেহ যেন টেনে নিয়ে যাচ্ছে তাকে অন্তহীন জলের গভীরে। রাহুলের সব আশা শেষ হয়ে আসছে। অজ্ঞান হয়ে যাওয়ার আগে শুধু নিজের হাতে একটি হাত অনুভব করল। রাহুল যখন চোখ খুলল তখন সে মেট্রো সিনেমায় ঢোকার সিঁড়িতে বসে আছে। রাত তখন শেষের দিকে। পূবের দিকে আকাশ পরিষ্কার হচ্ছে। তার গা এখনো ভেজা। তার সামনে বসে আছে মিস্টার শর্মা। তার মানে তিনিই রাহুলকে বাঁচালেন। মিস্টার শর্মা রাহুলের দিকে তাকিয়ে বললেন, খুব হলো, তোমাকে বলেছিলাম না বেসমেন্টের ওদিকে না যেতে। অবশ্য বললে লাভ নেই, ওর ডাক কেউই উপেক্ষা করতে পারে না। মানে? তোমাকে আমার প্রথম দিকে এসব বলা উচিত ছিল, বুঝলে? যদিও এইসব ব্যাপারে তুমি বিশ্বাস করবে কি না। কি বলছেন, একটু খুলে বলবেন? যেদিন মেট্রো সিনেমা দুর্ঘটনা ঘটেছিল সেদিন আমি ছিলাম। আসলে আমি এক সময় বনবিহারী বাবুর অ্যাসিস্ট্যান্ট ছিলাম। এই মেট্রো সিনেমাতে এক সময় আমি ওনার সাথে কাজ করতাম। বনবিহারী বাবু তখনও এই সিনেমা হলের মালিক হননি। বনবিহারী বাবুর আলাপ মেহেকের সাথে এখানেই হয়, আর এখানেই ওদের প্রেম। কিন্তু বনবিহারীকে দেখে পালক প্রেমে পড়ে যায়। নিজের খ্যাতি আর টাকার জোর লাগিয়ে বনবিহারীকে এই সিনেমা হলের মালিকানা দিতে চায়। একজন মধ্যবিত্ত ঘরের ছেলের কাছে সেটার চাঁদ হাতে পাওয়ার মতো। যমজ বোন হলেও মেহেক আর পালকের মধ্যে প্রচুর পার্থক্য ছিল। পালক একজন বিখ্যাত অভিনেত্রী, আর মেহেক ছিল চুপচাপ ও শান্ত স্বভাবের। কখনোই নিজের মনের কথা খুলে বলতে পারত না।
বনবিহারী বাবুর সাথে পালকের বিয়েটা মেনে নিতে পারেনি সে। বিদেশে চলে যায় বেশ কিছুদিনের জন্য। ফিরে আসে বছর 5 একটি সন্তান। সেদিন যখন মেট্রো সিনেমাতে সবাই সিনেমা দেখতে মশগুল, বনবিহারী বাবুকে বেসমেন্টে ডেকে নিয়ে গিয়ে মেহেক জানায় যে সন্তানটি তার। আর সেই সময় পালক সেনগুপ্তা সেখানে এসে পৌঁছায়। নিজের রাগ চেপে রাখতে না পেরে আক্রমণ করে দুজনের ওপর। আত্মরক্ষা করতে গিয়ে বনবিহারী বাবু ধাক্কা মারে পালককে। মাথায় লেগে সেখানেই পালকের মৃত্যু হয়। তারা দুজনেই ঘাবড়ে যায়। তখন আমি এসে ওদের একটা বুদ্ধি দিই। পালক আর মেহেকের মধ্যে মুখের খুব একটা পার্থক্য নেই। এমনকি কিছু কিছু সিনেমায় পালকের হয়ে মেহেক অভিনয় করেছিল, কিন্তু সেখানেও নাম হয়েছিল পালকেরই। আমি বলি মেহেক যেন পালকের জামা কাপড় পাল্টে নিয়ে পড়ে ফেলে আর এখান থেকে পালিয়ে যায়। আমি তখন বেসমেন্টের পাইপগুলো হাতুড়ি দিয়ে মেরে ফাটিয়ে দিই। পৃথিবীর জন্য পালক সেনগুপ্তা সেদিন বেঁচে গেছিল, কিন্তু বাস্তবে সেদিন থেকে আজ অবধি পালক সেনগুপ্তা ওখানেই জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। পালক আর মেহেকের মা হয়তো ব্যাপারটা টের পেয়েছিল, কিন্তু মেহেককে এতদিন পর পালকের কালো ছায়ার থেকে বেরিয়ে আসতে দেখে সেও আর মুখ খোলেনি। বনবিহারী বাবু নিজের চেনাশোনা কাজে লাগিয়ে পুলিশ ইনভেস্টিগেশন বন্ধ রাখলেন। আর সেদিন থেকে আমিও এখানে তার রক্ষীর মতো বসে আছি। এই অবধি বলে থামল শর্মা। রাহুল বলল, তাই যদি হয় আপনার বয়স তো 60-70-এরও বেশি হওয়ার কথা। শর্মা যেন একটু বিদ্রুপের হাসি আসল। সকালে সূর্য উঠছে আর ধীরে ধীরে শর্মার আকৃতিটা রাহুলের চোখের সামনে থেকে ঝাপসা হতে লাগল। রাহুল আতঙ্কে দুপা পিছিয়ে গেল। আর তখনই ওর নিজের হাতের দিকে নজর গেল। তার হাতের ভেতর দিকটি দেখা যাচ্ছে। এ কি হচ্ছে ওর সাথে? শর্মা তখন পূবের দিকে সূর্যের দিকে তাকিয়ে বলল, রাহুল, আমি চললাম। আজকে থেকে তোমার ডে শিফট। তুমি থাকবে, কেমন? শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন। ধন্যবাদ।